সংক্ষেপে উদ্বোধনী বক্তব্য এবং স্বাগতম বক্তব্য দেওয়ার জন্য আমি ডিজিএম স্যারকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সাউন্ডটা তো শোনা যাচ্ছে, হয়তো বেশি বড় করার দরকার নেই। জি, আপনাদের সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে যে পরিবেশ যে প্রতিকূল, ঝড় বৃষ্টি, এর মাঝেও যে জ্ঞানের যে অন্বেষণ, মানে আমি সেমিনারে গেলে অথবা একটা অনুষ্ঠানে গেলে যদি দুই একটা লাইন, যেখানে আমাদের লিমিটেশন আছে, সমস্যা আছে, যদি দুই একটা লাইন আসলে কারোর সাথে শেয়ার করা যায়, অথবা আমি যেটা জানি সেটা আরেকজনকে জানানো যায়, তাহলে শিল্পটা এগিয়ে যায়। আলটিমেটলি শিল্পটা এগিয়ে যায়। এখানে যদি আমরা সেই উদ্দেশ্যেই প্রকৃতপক্ষে এসে থাকি, তাহলে এটা আবার ওই যে সৎকার সব, এই সময়টুকু যে আপনি ব্যয় করলেন, এটা যেহেতু জ্ঞানের অন্বেষণে আসা, এজন্য এটা একটা সৎকার সব। আমি ডাক্তার নাজিম, আমি আসলে পেশায় ডিবিএম ডাক্তার। 20 বছর যাবৎ বিভিন্ন কোম্পানিতে আসলে কাজ করতেছি, তবে লিডার কোম্পানিতে 1 বছর 8 মাস হলো। এর আগে আমি 16 বছর কাজ করেছি ইয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে, বিজনেস ম্যানেজার হিসাবে ছিলাম, বর্তমানে ডিজিএম হিসাবে কাজ করতেছি। আমাদের লিডার সম্পর্কে যদি বলি, যে এই যে লিডার, এটা আসলে মাতবর এগ্রো ইন্ডাস্ট্রিজ, যে মাতবর স্যার যিনি, ইনি 50 বছর ধরে পোলট্রি শিল্পের সাথে জড়িত। কিভাবে? এই যে নারিশ, কাজী, সিপি, আফতাব, পবিটা, যতগুলো ফিড কোম্পানি আছে, উনি ওখানে কাঁচামাল সাপ্লাই দিতেন, বিদেশ থেকে মাল আনতেন এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মাল জোগাড় করতেন। এগুলো উনি আবার বিভিন্ন স্বনামধন্য কোম্পানিগুলোতে কি করতেন, এগুলো সাপ্লাই দিতেন। কত বছর ভাইয়া? 50 বছর। তাহলে 2018-19 সালের দিকে এসে যে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের কিছু পলিসি পরিবর্তন হয়, যে আপনি বাইরে থেকে কাঁচামাল আনতে হলে অবশ্যই আপনাকে কি থাকতে হবে, ইন্ডাস্ট্রি থাকতে হবে, ফ্যাক্টরি থাকতে হবে। তখন উনি বলল যে ঠিক আছে, আমি ফ্যাক্টরির দিকে যাব। তাহলে 2020 সালেই আমাদের ফ্যাক্টরির কাজ স্টার্ট হয় এবং 21 সালের শুরু থেকে আমাদের ফ্যাক্টরি প্রোডাকশনে যায়। ফ্যাক্টরিটা গাজীপুর মেম্বার বাড়িতে, অনেকেই রাস্তার উপরে যে মাওনা বা বাগের বাজার আছে, বাগের বাজারের সাথেই আমাদের যে ফ্যাক্টরিটা, এটা চায়না কালটেক মেশিন থেকে সংগৃহীত। এটা একটা অত্যাধুনিক মেশিন এবং এই টোটাল মিলটা 1 ঘন্টায় 32 টন খাদ্য প্রোডাকশন করতে পারে। 1 ঘন্টায় কত টন? 32 টন খাদ্য প্রোডাকশন করতে পারে, এবং ভেরি নিউ এবং হাইটেক ওয়ান। এটা খুবই টেকনোলজির দিক থেকে এবং প্রোডাকশনের দিক থেকে এবং টেম্পারেচার থেকে, ফিডের কোয়ালিটি, মান নির্ণয় করার থেকে অনেক অত্যাধুনিক এবং খুবই উন্নত। এবং সেই সাথে উনি যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এবং প্রয়োজনীয় অনুযায়ী একটা হাইটেক ল্যাব সাথে রেখে দিয়েছেন, যেখান থেকে আমরা মাল আসার সাথে সাথে টেস্ট করি, প্রোডাকশন করার পরে টেস্ট করি, আবার কারো যদি কোনো সমস্যা থাকে এখান থেকে আমরা স্যাম্পল সংগৃহীত করেও টেস্ট করে থাকি। এবং এখানে কিন্তু আমাদের এখানে 215 জনের মতো আর কি আমরা কাজকর্ম করে থাকি এই ফ্যাক্টরিটাতে। 215 জন আমরা বিভিন্ন পর্যায়ে স্টাফরা আছি। আমরা আসলে নতুন কাউকে অ্যাপয়েন্ট করি নাই, যে আমি 20 বছর ধরে কাজ করতেছি, আজকে ডিজিএম হিসেবে কাজ করতেছি, আমার এমডি স্যার, ডিরেক্টর স্যার, ইভেন এই যে আমাদের সিনিয়র ম্যানেজার মামুন ভাই, ওনারও পোলট্রি জগতে মার্কেটিংয়ের কাজে 16, 17 বা 20 বছর হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তারও যে বকুল সাহেব, তারও প্রায় 7-8 বছর বোধহয় কন্টিনিউ করতেছেন। মশিউরের এই প্রফেশনাল লাইফে বোধহয় কত বছর? 9 বছর সে বিভিন্ন কোম্পানিতে কাজ করে লিডারে আসছেন। তো সুতরাং লিডার কোম্পানিটা আসলে ফ্যাক্টরির দিক দিয়ে 2020 সালে কিন্তু কাঁচামালের জগতে উনি 50 বছর কাজ করতেছেন, আমাদের এমডি স্যার। আর আমরা যারা এখানে কাজ করি, ডেফিনেটলি আমি তো আর এত বোকা লোক নই,
যে 16-17 বছর বা 20 বছর পোল্ট্রি শিল্পে কাজ করে যারা পারবে না এরকম একটা কোম্পানিতে তো আর পদার্পণ করিনি। তাহলে কি হলো যে আমরা মোস্ট এক্সপিরিয়েন্স লোকগুলো এই জায়গাতে আসতেছি এবং আসলে একটা ডেভেলপিং বা গ্রোয়িং মিলটাকে প্রতিষ্ঠা করার মজাই আলাদা। যাদের সবচেয়ে বেশি ফিল্ডের নাম সুনাম আছে, কাজী, নারিশ, কবিতা, এরা অবশ্যই ভালো, কিন্তু যারা নতুন আসতেছে অনেক সময় হয় কি 3-4টা ভালো থাকলে এদের কাছে অনেক সময় মনোপলি হয়ে যায়। মনোপলিটা তো আসলে বুঝেন যে আমি যা সিদ্ধান্ত নিব খামারি তা মানতে বাধ্য। আর যদি পাশাপাশি কম্পিটিটরস থাকে যে আপনি দিবেন না আমি আরেকজন থেকে নিব, আপনি পারবেন না আমি আরেকজন থেকে সেই সার্ভিসটা নিব, তখন কিন্তু মানুষের ভিতরে অহমিকা বা দাম্ভিকতা এটা থাকে না। কথাটা কি বোঝা গেছে? তাহলে যে অন্যান্য নতুন গ্রোয়িং যে ফ্যাক্টরিগুলো, এগুলোর নামের ভিন্নতা থাকলেও আসলে প্রোডাকশন সিচুয়েশনে যাইয়া সব এক, তবে কারো না কারো কাঁচামালের সাথে অনেক সময় ভিন্নতা থাকে। কিন্তু লিডার সবচাইতে বাংলাদেশ থেকে অভিজ্ঞ লোকগুলো দিয়া এবং একটা অত্যাধুনিক মেশিন দিয়া ওনারা বর্তমান মার্কেটটা পরিচালনা করেন। এবং আমাদের এমডি স্যার এবং ডিরেক্টর স্যার যে মোস্ট এক্সপিরিয়েন্স লোক এই জগতে, শুধু এখন মানুষকে আসলে আপনাদের সহযোগিতা ভালোবাসায় এই পোল্ট্রি শিল্পটাকে যদি যে একটা অস্বস্তিকর, বিশেষ করে রেডি বার্ড, রেডি মুরগি, ডিম, এগুলোতে যে একটা অস্বস্তিকর প্রতিযোগিতা, আপনারা কখনো আসলে আজকের ডিমের বাজার কত এটা আপনি নির্ধারণ করতে পারেন না। ইভেন যারা নির্ধারণ করে তারা কিন্তু পোল্ট্রি শিল্পের উদ্যোক্তা নন, তারা কিন্তু পোল্ট্রি শিল্পে কোনো টাকা পয়সা ইনভেস্ট করেন নাই। ডিমের বাজার যারা নির্ধারণ করে তারা কিন্তু কেউ পোল্ট্রি শিল্পে কেউ টাকা পয়সা ইনভেস্ট করে নাই, ব্যবসা করতে আসে শুধুমাত্র মিডিয়া। তাহলে ব্রয়লার, রেডি বার্ডের মুরগি তারাও কিন্তু যে একটা খাঁচা আর একটা গাড়ি, এই ছাড়া তাদের কোনো পুঁজিপট্টা নেই। তারাই মুরগির রেট এখন কি করেন চাহিদার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। অথচ যে আমি ইনডিরেক্টলি আমেরিকান একটা ফার্মের সাথে জড়িত, যেখানে 50,000 ব্রয়লার আমি লালন পালন করে থাকি। মানে মাঝে মাঝে কোনো সমস্যাদি হলে ওনারা আমার সাথে কমিউনিকেশন করেন, তা আমি ওনাদের বিজনেস পলিসিটা শুনলাম। বাচ্চা তোলার সময় রেজিস্ট্রেশন করতে হয় যে আমি 50,000 ব্রয়লার বাচ্চা আমার সাইডে উঠাচ্ছি। যেখানে রেজিস্ট্রেশন করেছেন সেখানে উনি ওইটা টেন্টেটিভ একটা টাইম দেবে, 30 দিনে এটা রেডি হবে, 30 দিনে এটা বিক্রি হবে এবং কোন রেটে বিক্রি হবে এটা আগে থেকেই জানা আছে। তাহলে মুরগিটা যদি ব্যবস্থাপনা ভালো হয় তাহলে উনি কত টাকা লাভ করবেন এটা কিন্তু মুরগি বিক্রি করার আগে থেকেই উনি কি পান, একটা প্ল্যান পান। কথাটা কি বুঝে গেছে? আমাদের দেশে এইটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য। এখানে যে আমরা যারা খামার করি, আমরা যারা কোম্পানি আছি, যে কখন যে কোম্পানি একটা ডেভেলপ হবে, কখন যে একটা খামার চালু হবে, উইদাউট রেজিস্ট্রেশন, মার্কেটের চাহিদা, আমার এই এলাকায় কি পরিমাণ বার্ড বিক্রি হবে এটা না বুঝে আমরা একটা অস্বস্তিকর প্রতিযোগিতাতে যাই, যার কারণে আমরা অনেক সময় আমাদের পুঁজিপাট্টা নিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায়। তো এটা আসলে একটা সময় হয়তো সমাধান হবে, তখন হয়তো আপনি না থাকলেও আপনার যারা ফলোয়ার আছেন তারা কিন্তু ঠিকই এটা কি করবেন, সমাধান করবেন। যেমন মনে করেন আমি ঢাকায় থাকি, আমি মাসে একটাও লাইভ বার্ড খাই না। মানে আমি এমন কোনো দিন নাই প্রতিদিন মুরগি খাই না, ডিম খাই না। মানে মুরগির মাংস আমার বাচ্চাদের প্রধান প্রিয়, এবং তারা খায়, কিন্তু কি খায়? রেডি, মানে শুধু রানের মাংস, শুধু বুকের মাংস, শুধু পা, শুধু কলিজা, শুধু গিলা, মানে এভাবে পার্ট পার্ট আমরা কিনি এখন। তো অদূরভূমি এটা যদি হয়ে যায় তাহলে এখানে কিন্তু কোল্ড চেইন ম্যানেজমেন্ট হয়ে যাবে। কোল্ড চেইন ম্যানেজমেন্ট হয়ে গেলে আপনার মুরগি ওই যে আজকে খাবার নাই, বা মুরগি বয়স হয়েছে, গরম বেশি পড়তেছে, বা আবার মুরগি প্রোডাকশন কম হয়েছে, এখন রেট নাই, এই সুবিধাটা বা অসুবিধাটা আস্তে আস্তে চলে যাবে। এখানে কোল্ড স্টোরেজ হবে, সেই দিকে মানুষ আগাচ্ছে ইনশাল্লাহ। তো আমরা মূল প্রেজেন্টেশনে চলে যাব। আমি আসলে কিছু কথা উঠে গেছে যেটা মানুষের সবচেয়ে বড় সমস্যা, যে আমি কষ্ট করে প্রোডাকশন করে অনেক সময় রেট পাই না। কষ্ট করে অনেক সময় ডিম প্রোডাকশন করতেছি, হয়তো 2-1% ফিডের কারণে হোক, ব্যবস্থাপনা কম হলেও আমি যতটুকু প্রোডাকশন করেছি ততটুকু অনেক সময় আপডেট পাওয়া যায় না।
আবার অনেক সময় অনেক হাই হয়ে যায়, সেই সময় কি হয়, যার ঘরে বাচ্চা উঠার দরকার ছিল না সেইও বাচ্চা উঠাই দেয়। তো যার কারণে কম্পিটিশনটা খুব বেশি হয়ে যায়। তো আমরা ইনশাল্লাহ এইসব বিষয় সামনে থেকে আমরা যারা বড় বড় ডিলার আছি, আমরা যারা নীতি নির্ধারক আছি, আমরা এটা চিন্তা করব যে কতটুকু বাচ্চা তুললে আমার এলাকাটা স্যাচুরেটেড। তো আশা করি সবাই এটা নিয়ে ভাববো। আপনাদেরকে আবারও আমাদের লিডার ফিডের এবং মাতবর এগ্রো ইন্ডাস্ট্রিজ তথা আমাদের নেওয়াজ শরীফ স্যার যে কষ্ট করে এখানে আসছেন, সময় দিয়েছেন, এবং আমাদের টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমরা সরাসরি মূল প্রেজেন্টেশনে চলে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আসলে আমরা এখানে যারা আছি সবাই উদ্যোক্তা, এখানে যতগুলো উপস্থিত ব্যক্তি প্রত্যেকেই ছোট বড় উদ্যোক্তা। আপনারাই কিন্তু একদিন মানে আপনাদের মতো খামারি থেকে আজকে নাম্বার 1 যে কোম্পানি নারিশ, তারাও কিন্তু আজকে ফিড মিলের মালিক। তা আপনারা যে হতে পারবেন না এমনটা ভাবার কোনো সুযোগ নেই। তো আমি আপনাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান রেখেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আমাদেরকে মূল্যবান সময় দিচ্ছেন এবং আপনাদের শত ব্যস্ততা রেখেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা আসছেন। আমরা আর কথা না বাড়াই, এখন আমরা মূল প্রেজেন্টেশনে চলে যাব। স্যার আপনি দিবেন? আচ্ছা, আমি মূল প্রেজেন্টেশন আমাদের ডিজিএম স্যার ডাক্তার নাজিমুদ্দিন স্যারকে অনুরোধ করছি আপনি মূল প্রেজেন্টেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রকৃতপক্ষে আমি আসলে ডাক্তার পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ডিজিএম এর চেয়েও। ডিজিএম এর জায়গাটা খুব কঠিন, মানে খুব কঠিন। এটাতে বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া, অফিস পরিচালনা করা খুবই কঠিন। বাট আমি ডাক্তার হিসেবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেই হিসাবেই মূলত প্রেজেন্টেশনটাতে যাচ্ছি। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, তবে আমার সাথে আমার কাছে একজন বড় ডাক্তার আছেন, অ্যাগ্রো সলিউশনের বড় ডাক্তার। ওনারা নারিশ কাজী সিপিতে কনসালটেন্সি দিয়ে থাকেন। নারিশে কনসালটেন্সি দেন, আফতাবে কনসালটেন্সি দেন, তারপরে কেয়ার পোল্ট্রিতে, বগুড়া কেয়ার পোল্ট্রিতে কনসালটেন্সি দেন। অনেকগুলো বড় বড় কোম্পানিতে ওনাদের কোম্পানি কনসালটেন্সি দিয়ে থাকেন। সেরকম একজন ডাক্তার আমাদের সাথে আছেন, উনিও কথা বলবেন। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলি। এই যে লিডার ফিড, এটার একটা স্লোগান হচ্ছে যে আমরা যে মিক্সিং, যেটা খাদ্য যেটা মিক্সিং, এখানে একটা কথা আছে সুষম ও পুষ্টিকর প্রতিটি দানা। আমরা আমাদের মিক্সিং যেটা ভিটামিন মিনারেল খাদ্যের সাথে যে মিক্সিং যে ডাটাটা, এটাতে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি, যেন মুরগি বার্ড যে নিউট্রিশন মানটা সব জায়গায় সমান তালে থাকে এবং বাচ্চার গ্রোথটা ঠিক থাকে। এই জন্য আমাদের এটা মেন থিম ছিল। আমাদের যে সমস্ত এলাকায় আমাদের ব্যবসা আছে, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী এবং যশোর রিজিয়নে আমাদের লিডার ফিডের ব্যবসাটা আছেন। একজন আসুন, রেজাউল ভাই চৌধুরী আসছেন, বসে একটু পরেরটাতে যান। ওকে, আমাদের যে ফিডগুলো আছে, ব্রয়লার ফিড, লেয়ার ফিড, সোনালী ফিড, ক্যাটেল ফিড, ডুবন্ত পিস ফিড এবং বাসমান পিস ফিড। তবে সম্প্রতি আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশে যে অন্যান্য কোম্পানি এখনো পর্যন্ত করে নাই, আমরা সাগরের মাছের জন্য ফিড প্রোডাকশন করতেছি। কিসের জন্য? সাগরের মাছের। সবচাইতে এখন 2টা মাছের উপর চলতেছে, তার মধ্যে সবচেয়ে প্রধান হলো কোরাল মাছ। কোরাল মাছের উপর অলরেডি আমরা কক্সবাজার এবং খুলনা রিজিয়নে আমাদের 2টা প্রজেক্ট রানিং আছে। কোরাল মাছের ফিড আমরা অলরেডি তৈরি করতেছি এবং এটা প্রায় 1 বছর হয়ে গেছে। আমাদের প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপে আবার ফিড যাচ্ছে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে কোরাল মাছের যে ফিডটা, এটা যদি আসলে সাকসেস হয়, তাহলে কিন্তু বাংলা মাছের পাশাপাশি কিন্তু আমরা সাগরের মাছেও রানিং অবস্থায় প্রোডাকশন কি করতে পারবো ইনশাল্লাহ। মানুষের মুখে যে প্রোটিনের যে চাহিদা, এটা আমরা মেটাতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমাদের যে 6টা ক্যাটাগরি ফিড আছে, যে ফিশ ফিড এবং বাসমান ফিড, বাসমান ফিডের মধ্যে আমাদের সাগরের মাছেরও ফিড প্রোডাকশন হচ্ছে এখন। ওকে, লিডার ফিডের সংক্ষিপ্ত যদি 3-4টা বৈশিষ্ট্যের কথা আমরা ভাবি, অথবা যে কোনো ফিডে কেউ আপনার কাছে আসলো অথবা আপনি তার থেকে জানতে চাইলেন
যে এটা সুষম পুষ্টিকর প্রতিটি দানা, এবং সবচেয়ে যেটা বেটার সেটা হলো কাঁচামালটা আসলে ফর্মুলেশনের উপর কোনো তেমন একটা আসলে কি নাই, মাতবরি নাই। মাতবরিটা হলো ভালো কাঁচামাল কিনা। কথাটা কি বোঝা গেছে? ভালো কাঁচামাল কিনা। আমরা ভালো কাঁচামাল পরীক্ষাগারে টেস্ট করেই কিন্তু কিনি। আমি এখান থেকে বসে এই যে এখন একটা ভুট্টা গাড়ি রিজেক্ট করলাম আমার মোবাইলে, আমাকে শুধু বলেছে যে ভুট্টার গাড়িটার উপরের দিকে লেভেল ভালো, মাঝখানে একটু ঠিক আছে, মাঝখানে ময়েশ্চারটা 14.9, আমরা 14.5-এর উপরে ভুট্টা নিই না। কথাটা কি বোঝা গেছে? আমি এটা এখান থেকে বসে রিজেক্ট করলাম। অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড মুক্ত। একটা কথা খেয়াল রাখেন, অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড যে মানুষের মুখে মুখে বলে যে ভাই আমার খাদ্যে স্টেরয়েড নাই, অ্যান্টিবায়োটিক নাই, এখন থাকলে কি হয় কেউ কি বলতে পারবেন? একজন খাদ্যের মধ্যে অ্যান্টিবায়োটিকও আছে, স্টেরয়েডও আছে, এখন থাকলে ক্ষতিটা কি? একজনও না, একজনও বলতে পারবেন না? হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি, যদি খাদ্যের মধ্যে অ্যান্টিবায়োটিক থাকে তাহলে কিন্তু ফার্স্ট কথা, আপনার মুরগি অসুস্থ হইলে আপনি যদি কোনো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে যান তখন ওই অ্যান্টিবায়োটিক কাজ করবে না। কথাটা কি বোঝা গেছে? মানে ওই অ্যান্টিবায়োটিক তখন কি করবে না, কাজ করবে না। 2 নাম্বার, আপনি আজকে মুরগি বিক্রি করতেছেন, ফিডে যদি অ্যান্টিবায়োটিক থাকে তাহলে এইখান থেকে 2টা ভালো মুরগি, পরিষ্কার মুরগি আপনার বাসায় নিয়ে গেলেন খাওয়ার জন্য, নিয়ে যাই না আমরা? যাই তো। তাহলে সেই মুরগিটা যে খাইলেন, এই মুরগিটা শরীর থেকে অ্যান্টিবায়োটিক বের হওয়ার জন্য 6 থেকে 15 দিন পর্যন্ত টাইম লাগে শরীর থেকে অ্যান্টিবায়োটিক বের হওয়ার জন্য। তাহলে আপনি যে ফিডের সাথে অ্যান্টিবায়োটিক, সেটা তো বিক্রি করার সময় 6 থেকে 13 দিন টাইম পায় নাই, তাহলে শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিকটা থেকে যাচ্ছে। সেটা যদি আপনার বাচ্চারা আমরা খাই তাহলে আমাদেরও কোনো অসুস্থতা হলে অ্যান্টিবায়োটিক কাজ করবে কম। 2 নাম্বার, যদি স্টেরয়েড থাকে, স্টেরয়েড কিন্তু সহজে শরীরের ভিতর থেকে নষ্ট হয় না, তাহলে এটা যদি হিউম্যানে যায় কিডনি, লিভার এবং বিভিন্ন জায়গায় প্রভাব পড়ে। আর মুরগিতে যদি স্টেরয়েড থাকে, সেই একই কথা, মুরগি অসুস্থ হইলে বিশেষ করে গাম্বর, রানিকেট অথবা বিভিন্ন কমপ্লিকেটেড ডিজিজগুলো যদি আসে, সেগুলোর যখন আপনি চিকিৎসা করতে যান তখন কাজ করবে কম, মর্টালিটি বেশি। কথাটা কি বোঝা গেছে? এবং মুরগির শরীরে নর্মালি 180 গ্রাম রক্ত থাকে। কত? একটা ব্রয়লারের ওজনের 180 বা 170 গ্রাম রক্ত থাকে। আর স্টেরয়েড যদি খাওয়ান সেটা 200-250 পর্যন্ত কি থাকে, শরীরে রক্ত থাকে। তাহলে আপনি জবাই করলে ফ্লুইড বেশি পাবেন, মাংস তুলনামূলকভাবে কম পাবেন। আশা করি বুঝতে পারছেন। আশা করি বোঝা গেছে কিনা। স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক থাকলে কি হয়? উন্নত এফসিআর এবং অধিক দুগ্ধ উৎপাদনের নিশ্চয়তা এবং দামের সাথে মানেরও একটা সামঞ্জস্যতা আমাদের আছে, এটা আমরা